আগামীকাল সারা দেশের সঙ্গে এই রাজ্যেও তৃতীয় দফার ভোট হতে চলেছে। এর আগে দু দফায় মোট ৬টি আসনে ভোট হয়েছে, উত্তরবঙ্গের ৬টি আসন, এবং যেখানকার ভোট হওয়ার পর বিজেপির দাবি ৬-০ হয়ে গেছে। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের দাবি হচ্ছে অন্তত ৩টি আসনে তারা জিততে চলেছে, কিন্তু কোন ৩টি আসন খোলসা করে বলতে পারছে না। প্রথম দফার ৩টি আসনের পর আমরা দেখেছিলাম ৩টি আসনেই তারা বিজয় মিছিল বার করে দিয়েছে, যা নিয়ে রীতিমতো হাসাহাসি শুরু হয়ে গিয়েছিল। তারপর দ্বিতীয় দফার পর আর সেই জিনিস আমরা দেখতে পাইনি। সাধারণ মানুষ বলছেন যে এই ৬টি আসনের মধ্যে ৫টি আসন তো গেরুয়া শিবির পেতেই পারে, কিন্তু রায়গঞ্জ আসন নিয়ে একটু হলেও চিন্তার মেঘ আছে। আমরা যারা ভোট নিয়ে আলোচনা করি, সেটার পর্যালোচনা করি, তারা একটা জিনিস দেখেছি যে কোনো অশান্তি অন্তত হয়নি, মানুষের ভোটটা নিজে দিতে পেরেছেন। আর ২০১৯-এর সঙ্গে যদি কম্প্যারিজন করি, তাহলে এই ৬টি আসনেই তৃণমূল কংগ্রেস ভোকাট্টা হয়ে গিয়েছিল, শূন্য পেয়েছিল। আর তাই এবারে যে তৃতীয় দফার ভোট হচ্ছে, যেখানে মোট 4টি আসনে ভোট হবে, সেখানে গতবারের মতো অবশেষে মুর্শিদাবাদে এসে খাতা খুলতে পারবে তো তৃণমূল কংগ্রেস? সেই প্রশ্নটাই কিন্তু বড় করে দেখা দিচ্ছে। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন, আগামীকালই কিন্তু নির্বাচন কমিশনের চরমতর্ম অগ্নি পরীক্ষাটা হতে চলেছে। কালকের অগ্নি পরীক্ষায় যদি নির্বাচন কমিশন সত্যি সত্যিই পাশ করতে পারে, তাহলে লাল চুল কানে দুলরা কিন্তু ঘরে ঢুকে যাবে। আর যদি না হয়, তাহলে সাউথ বেঙ্গলের যে ট্রেন্ডটা রয়েছে সেটাকে বজায় রেখে ভোটের নামে বাকিটা কি প্রহসন হবে, সেটাও কিন্তু নির্ধারিত হয়ে যাবে আগামীকালই। কি হতে চলেছে এই 4টি আসনের ফলাফল, কি ভাবছেন সেখানকার মানুষ, সমস্তটা ব্যাখ্যা করব এই প্রতিবেদনে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, 4টি আসনের বিস্তারিত ব্যাখ্যায় অবশ্যই যাব, কিন্তু তার আগে ছোট্ট করে আপনাদের একটা কথা জানিয়ে রাখি। আমরা নতুন একটা সেগমেন্ট শুরু করছি, জনতার রায়। এই জনতার রায় সেগমেন্টে আপনারা যারা নির্দিষ্ট লোকসভার অধিবাসী, তারা কি ভাবছেন সেইখানকার লোকসভা নিয়ে, সেখানকার হাওয়া কি, তার বিস্তারিত আপনাদের কাছ থেকে আমরা জানতে চাইবো, এবং ছোট ছোট 1 থেকে 1.5 মিনিটের ভিডিও আপনাদের সঙ্গে আমরা অনলাইনে কথা বলবো, এবং তারপর সেই ভিডিও কিন্তু আমরা প্রিয়বন্ধু মিডিয়ার যে চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আমরা পাবলিশ করব। যদি আপনারা ইন্টারেস্টেড হন, তাহলে আপনার নাম, লোকসভা কেন্দ্র, বিধানসভা কেন্দ্র আর মোবাইল নাম্বারটি আমাদের হোয়াটসঅ্যাপ করে দিন 9686671317 নাম্বারে। আর বর্ধমান, দুর্গাপুর আর আসানসোলের যারা রয়েছেন, যারা এটাতে আগ্রহী, তারা যদি আগে করেন, কেননা এই দুটো ভোট কিন্তু পরের পর্যায়ে রয়েছে, সুতরাং আমরা এগুলোকে সবার আগে ফোকাস করছি। আপনারা ডিটেলস দিলে আমরা যোগাযোগ করে নেব, এবং তারপর আপনাদের ছোট্ট অনলাইন ইন্টারভিউ নিয়ে সেটা কিন্তু প্রিয়বন্ধু মিডিয়াতে সম্প্রচারিত হবে। যাক, যে বিষয়টাতে আপনাদের সঙ্গে কথা বলছিলাম, যে আগামীকাল কি হবে। আগামীকাল 4টি আসনে মোট ভোট হতে চলেছে, এবং সেই 4টি আসন হচ্ছে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। 2019-এ যদি দেখি, একটি একটি করে কেন্দ্র আসছে, এবং তারপর 2024-এর কম্পিটিশনে আসবো। মালদা উত্তর কেন্দ্রে কিন্তু বিজেপি সেখানে দখল নেয়, এবং প্রায় ভোট কাটাকাটিতে 85,000-এর কাছাকাছি ভোটে সেখান থেকে খগেন মুর্মু জয়ী হয়েছিলেন। সেখানে তৃণমূল কংগ্রেসের মৌসম নূর ভালো লড়াই দিয়েছিলেন, কিন্তু শেষ অবধি কিছু হয়নি। কংগ্রেসের ঈশা খান চৌধুরী সেখান থেকে বড় ভোট কেটে নিয়েছিলেন, এবং তার ফলেই কিন্তু এখান থেকে জয়ী হয়ে যায় বিজেপি। এবার এই যে কেন্দ্রটি রয়েছে, অর্থাৎ আগের উত্তরবঙ্গের 6টি আসন প্লাস মালদা উত্তর, 7-এ 7 হয়ে গিয়েছিল বিজেপির জন্য। তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে এসেও খাতা খুলতে পারেনি। 2024-এ এবারে কি হবে? এবারের মূল লড়াইটা খগেন মুর্মু যথারীতি তাকেই প্রার্থী করেছে বিজেপি। তার সঙ্গে তৃণমূল কংগ্রেস কিন্তু আর দলের কাউকে ভরসা রাখতে পারেননি। রাজনীতির আঙিনায় যিনি বহিরাগত এবং মমতা পুলিশের অন্যতম অঙ্গ ছিল বলে বিরোধীরা যাকে নিয়ে প্রচার করছে, সেই প্রাক্তন পুলিশকর্তা প্রসূন ব্যানার্জিকে এখানে প্রার্থী করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে এখানে বামফ্রন্ট কংগ্রেসের যে আসন সমঝোতা হয়েছে, তার বেসিসে কংগ্রেসের মোস্তাকে আলম এখান থেকে প্রার্থী হয়েছে। এবং এই জায়গাতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা নিয়ে সাধারণ মানুষ, মালদাবাসী, তারা কিন্তু প্রশ্ন করতে শুরু করে দিয়েছেন। এই প্রসূন ব্যানার্জি ঠিক প্রার্থী ঘোষণার একদিন আগে পুলিশের চাকরি ছাড়লেন, এবং তারপর এখানে প্রার্থী হলেন। তার নো ডিউজ সার্টিফিকেট নিয়ে মমতা সরকার কোনো রকম কোনো ঝামেলা করলো না। আর বীরভূমে দেবাশিস ধরকে যখন প্রার্থী করলো বিজেপি, তখন তার নো ডিউজ সার্টিফিকেট আটকে দেওয়া হলো। এতটাই ভয় পাচ্ছেন তাকে। যেখানে এই ধরনের দ্বিচারিতা চলছে, সেটাকে কিন্তু খুব ভালোভাবে সেখানকার মানুষ দিচ্ছেন না। 2
নম্বর পয়েন্ট, এই আসনে যেটুকুনি কথা বলে বুঝলাম, সেখানে খগেন মুর্মু কিন্তু গত 5 বছরে যথেষ্ট ভিজিবল ছিলেন এবং এলাকার জন্য কাজ করেছেন। ফলে তিনি যে গতবারের ডেডিকেটেড ভোটটা পেয়েছিলেন, সেই ভোট তো তিনি ধরে রাখতে পারছেনই। তার পাশাপাশি সংখ্যালঘু মহল যারা তাকে সেইভাবে সমর্থন করেননি 2019-এর নির্বাচনে, তাদেরও একটা বড় অংশ কিন্তু তার প্রতি সমর্থন নিয়ে রয়েছে। অন্যদিকে গতবারের মতোই এবারেও কিন্তু কংগ্রেস থাবা বসাতে পারে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোটে। তৃণমূল কংগ্রেস যদি 2021-এর প্যাটার্ন ধরে রাখতে পারে, অর্থাৎ পুরো সংখ্যালঘু ভোটটা নিজেদের দিকে কনসলিডেট করতে পারে, তাহলে কিন্তু এই আসনে তারা বাজিমাত করতে পারে। কিন্তু কিন্তু যেভাবে দেখা যাচ্ছে যে এই আসনে গনি খান পরিবারের যে মিত আছে, যে প্রভাবটা আছে, সেটা কিন্তু কোনো প্রার্থী এবারে পেতে পাচ্ছে না। তার ফলে সংখ্যালঘু ভোট সত্যিই কি ধরে রাখতে পারবে তৃণমূল, সেই প্রশ্নটা থেকে যাচ্ছে। আর সেটা যদি না হয়, তাহলে কিন্তু আবারও এই আসন থেকে অ্যাডভান্টেজ হিসেবে থাকবেন খগেন মুর্মুই। এরপরের আসন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মালদার দক্ষিণ আসন। এই আসনেও গতবার তৃণমূলের ঘাস ফুল ফোটেনি। এই প্রথম 8টি আসন 8-0 করে দিয়েছিল একদম উত্তরবঙ্গবাসী, এবং সেখানে মূল লড়াইটা হয়েছিল কংগ্রেসের সঙ্গে বিজেপির। শ্রীরূপা মিত্র চৌধুরী মাত্র 8,222 ভোট এখান থেকে হারেন, আর তাই গতবার হেরে গেলেও তাকে বিধানসভায় প্রার্থী করা হয়, তিনি সেখান থেকে বিধায়ক হন। এবারে লোকসভাতেও তাকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এখানে প্রার্থী বদল করেছে, এবং প্রার্থী বদল করে যাকে নিয়ে এসছেন তাকে নিয়ে কিন্তু তৃণমূলের অন্তরেই চূড়ান্ত ক্ষোভ বিক্ষোভ চলছিল। এখানে বলা হচ্ছে যে রাজনীতির আঙিনায় তিনি সেইভাবে নতুন নন, তিনি বাইরে থেকে পড়াশোনা করে এসছেন, লন্ডন থেকে পিএইচডি করেছেন, সেটা নাকি তার টিআরপি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস কিন্তু রীতিমতো অস্বস্তিতে পড়ে গিয়েছিল বিরোধীদের প্রচারে, কেননা ছাত্র অবস্থায় তিনি যেসব সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, তারা দেশবিরোধী সংগঠন, এমন একটা প্রচার কিন্তু বিরোধীরা শুরু করে দিয়েছিল। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অন্দরেও কান পাতলে শোনা যাচ্ছিল যে ইনি তো অ্যাকচুয়ালি রাজনীতির আঙিনায় বহিরাগত, কতখানি এলাকায় টাইম দেবেন, এখানকার সমস্যা বুঝবেন। ফলে স্থানীয় নেতাদের তার হয়ে ভোটের ময়দানে নামাতে রীতিমতো ঘুম ছুটে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের। আর সেই ট্রেন্ড যদি আবারও বজায় থাকে, তাহলে এই কেন্দ্রে এবারও তৃণমূলের খুব একটা ভালো ফল আশা করা রীতিমতো চাপের হয়ে যাবে। মূল লড়াইটা কিন্তু সেক্ষেত্রে ঈশা খান চৌধুরী আর শ্রীরূপা মিত্র চৌধুরী, অর্থাৎ সেই কংগ্রেস বনাম বিজেপি কিন্তু এই কেন্দ্রে হয়ে যেতে পারে। যেটুকুনি হাওয়া সেখানে কথা বলে বোঝা যাচ্ছে, হিন্দু ভোট কিন্তু শ্রীরূপা মিত্র চৌধুরীর দিকে ক্রমশ কনসলিডেট হচ্ছে। প্রায় 70-80% হিন্দু ভোট কিন্তু নিজের দিকে শ্রীরূপা মিত্র চৌধুরী নিয়ে চলে আসতে পারেন। এখন মুশকিলটা হচ্ছে যে সংখ্যালঘু ভোট কী করবে। তারা যদি এককাট্টাভাবে যে কোনো একটা দিকে যায়, অর্থাৎ কংগ্রেসের দিকে যায় অথবা তৃণমূল কংগ্রেসের দিকে যায়, বাজিমাত তারাই করবে। কিন্তু যদি সংখ্যালঘু ভোট সেখানে ভাগাভাগি হয়ে যায় কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের মধ্যে, এই আসনে কিন্তু এবারেও অ্যাডভান্টেজ থাকতে চলেছে বিজেপি। ফলে রীতিমতো মালদার 2টি আসনে তৃণমূল সত্যিই ঘাসফুল ফোটাতে পারবে কিনা, সেই নিয়ে সেখানকার মানুষ সন্দিহান হয়ে গেছেন। পরের আসন যেখানে 2019-এ প্রথমবার, মানে আমি যদি কাঞ্চনজঙ্ঘা থেকে তাকাই, পশ্চিমবঙ্গের দিকে, দীঘার দিকে যদি তাকাই, তাহলে যে আসনে প্রথম ঘাসফুল ফুটেছিল সেই আসন জঙ্গিপুর। খলিলুর রহমান প্রায় 2.5 লক্ষ ভোটে এখান থেকে জয়ী হয়েছিলেন। বিজেপির মাহফুজা খাতুন চমকে দিয়েছিলেন 3 লক্ষের বেশি ভোট পেয়ে। কিন্তু কংগ্রেসের প্রার্থী যিনি বিদায়ী সাংসদ ছিলেন অভিজিৎ মুখার্জি, তিনিও কিন্তু টানটান একটা উত্তেজক লড়াই দিয়েছিলেন, 2.5 লক্ষের কাছাকাছি ভোট পেয়েছিলেন। কিন্তু সব মিলিয়ে 2.5 লক্ষ ভোটে এখান থেকে জয়ী হন খলিলুর রহমান, এবং এইখানে খলিলুর রহমানের জয়ী হওয়া এবং তৃণমূলের হয়ে ঘাসফুল ফোটা, তার পিছনে কিন্তু বড় অবদান ছিল শুভেন্দু অধিকারীর। সেটা কিন্তু মেনে নেন অনেক তৃণমূল নেতাই। এবারে কি হতে চলেছে, এই জঙ্গিপুর আসন তারা কি ধরে রাখতে পারবে? এবারে মূল লড়াইটা যথারীতি খলিলুর রহমানকেই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে প্রার্থী বদল করেছে বিজেপি, তারা স্থানীয় নেতা ধনঞ্জয় ঘোষ তাকে কিন্তু প্রার্থী করেছে। অন্যদিকে মুর্তজা হোসেন বকুল কংগ্রেস বামফ্রন্ট কংগ্রেস সমঝোতায় তিনি এখানে প্রার্থী হয়েছেন। খলিলুর রহমান অ্যাডভান্টেজ জায়গায় আছেন যারা মনে করছেন, কেননা 2019-এ 2.5 লক্ষ ভোটে জয়, এবং তারপর 2021-এ গিয়ে সবকটা বিধানসভায় প্রায় এখানে ধরে রেখেছে তৃণমূল কংগ্রেস। ফলে কংগ্রেস সেইভাবে তো কিছু করতে পারবে না, আবারও ড্যাং করে জিতবেন। এই জায়গায় যারা ভাবছেন তাদের জন্য একটাই খবর বলি, এই যে সাগরদিঘি বিধানসভা যেটাই উপনির্বাচনে ধরাশায়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, সেটি কিন্তু এই লোকসভার মধ্যেই। ফলে এই আসন থেকে কিন্তু এবারও তৃণমূল কংগ্রেস খুব একটা কনফিডেন্স জায়গায় থাকতে পারছেন না। এখানে আবারও সংখ্যালঘু ভোট যেটা রয়েছে, সেটা কি কংগ্রেস আর তৃণমূলের মধ্যে ভাগাভাগি হবে, সেটাই কিন্তু মূল ইকুয়েশন দাঁড়িয়ে থাকছে। যদি ভাগাভাগি হয়, হিন্দু ভোট কিন্তু কনসলিডেট হচ্ছে বিজেপির দিকে, এবং সেখানে একটা ত্রিমুখী লড়াই কিন্তু দেখা যেতে পারে, এনিবডিজ গেম হতে পারে বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
কিন্তু কিন্তু যদি 2021-এর প্যাটার্ন ধরে থাকে, অর্থাৎ সংখ্যালঘু ভোট একটি বাক্সেই পড়ছে, সেটা কংগ্রেস হতে পারে, তৃণমূল কংগ্রেস হতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু যাদের বাক্সে সংখ্যালঘু ভোট কনসলিডেট হবে তারা কিন্তু বাজিমাত করতে পারে। কিন্তু সংখ্যালঘু ভোটের চিন্তা তৃণমূলের জন্য আরও বাড়াচ্ছে, এখানে আইএসএফও কিন্তু ক্যান্ডিডেট দিয়েছে। তারাও যদি 2-4% সংখ্যালঘু ভোট কেটে নেয়, সেটাও কিন্তু তৃণমূলের মাথা ব্যথার কারণ হতে পারে। ফলে সব মিলিয়ে জঙ্গিপুরে এবার একটা ত্রিমুখী লড়াই দেখা যেতে পারে, এমন সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। ফলে এই আসনেও যে তৃণমূল কংগ্রেস খুব কনফিডেন্ট অবস্থায় থাকবে এমন কথা কিন্তু বলা যাচ্ছে না। এর পরের আসন, একদম লাস্ট আসন কালকে যেখানে ভোট হতে চলেছে, সেটা হচ্ছে মুর্শিদাবাদ আসন। যে মুর্শিদাবাদ আসন থেকে 2,26,000-এরও বেশি ভোটে জিতেছিল আবু তাহের খান তৃণমূল কংগ্রেসের হয়ে 2019 সালে। এবারেও তাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস, এবং সেই জায়গায় মূল লড়াইটা ছিল তৃণমূল বনাম কংগ্রেস। এখানে বিজেপি তৃতীয় হয়েছিল, হুমায়ুন কবির তাদের হয়ে প্রার্থী হয়েছিল, কিন্তু লড়াইটা জমজমাট হয়েছিল। এবারের লড়াইটা কিন্তু আরও জমজমাট হয়ে গেছে, কেননা বাম কংগ্রেস আসন সমঝোতার জন্য এই আসনটা সিপিএমকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং মোহাম্মদ সেলিম, যিনি নির্বাচনী রাজনীতিটা খুব ভালো বোঝেন বলে সকলে বলেন, তিনি এখান থেকে নিজে প্রার্থী হয়ে গেছেন। আবু তাহের খান নিজের মতো করে সেখানে লড়াইটা করছেন। অন্যদিকে বিজেপি প্রার্থী করেছে স্থানীয় বিধায়ক গৌরীশঙ্কর ঘোষকে। এবার এই আসনে গৌরীশঙ্কর ঘোষ হিন্দু ভোট তো বেশ অনেকটাই নিজের দিকে নিয়ে আসবেন, কিন্তু সংখ্যালঘু ভোট কতটা নিয়ে আসতে পারেন? সংখ্যালঘু ভোট কিন্তু মুর্শিদাবাদ আসনের মেন টিআরপি, সুতরাং সংখ্যালঘু ভোট যদি নিজেদের দিকে না আসে তাহলে কিন্তু খুব একটা বেশি কিছু করা এখানে রীতিমতো চাপের আছেন। ফলে গৌরীশঙ্কর ঘোষ বোধহয় লড়াইটা একটু পিছিয়ে থেকেই শুরু করছেন। এবারে তার লড়াইটা দলকে অন্তত দ্বিতীয় স্থানে তুলে আনা। মূল লড়াইটা হতে চলেছে সিপিএম বনাম তৃণমূল কংগ্রেস। তাই এই আসনে কংগ্রেসের সমর্থন যদি পুরোপুরি থাকে এবং কংগ্রেসের ভোটটা যদি সিপিএমের বাক্সে ট্রান্সফার হয়, তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ কিন্তু এবার দলীয় প্রার্থীর প্রতি বিদ্রোহী মনোভাব দেখাচ্ছে। ফলে আবু তাহের খান এখানে অ্যাডভান্টেজ হয়ে শুরু করলেও শেষ অবধি জয়ী হবেন কি না এখনই কিন্তু বুকটুকে মুর্শিদাবাদবাসী বলতে পারছেন না। ফলে এই আসনেও একটা টানটান উত্তেজনাকর লড়াই দেখা যেতে পারে। আর সবথেকে বড় কথা, এই দুই আসন অর্থাৎ জঙ্গিপুর 2.5 লক্ষের কাছাকাছি ভোটে এবং মুর্শিদাবাদ আসন 2,26,000-এরও বেশি ভোটে গতবার তৃণমূল জিতলেও এবার মুর্শিদাবাদ জেলায় কিন্তু প্রচুর 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 বোমা উদ্ধার হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এত বোমা এখানে মজুত করতে হচ্ছে কাদেরকে বোমাবাজির উপর নির্ভর করে এখান থেকে জয়ী হতে হবে? সেই কি লালচুল কানেদুল গোষ্ঠী আবার অ্যাক্টিভ হয়ে গেছে? দেখুন, উত্তরবঙ্গে বিজেপির একটা ভালো সংগঠন রয়েছে এবং সেখানে তৃণমূল কংগ্রেস যে বিশেষ ট্যাঁফু করতে পারবে না এটা কিন্তু বোঝাই গিয়েছিল, এবং সেই অনুযায়ী ভোটটা হয়েছে। কিন্তু যত দক্ষিণবঙ্গের দিকে যাবে তত কিন্তু তৃণমূলের জোরালো সংগঠন, এবং সেই সংগঠনের একটা অদ্ভুত সুনাম বা দুর্নাম যাই বলুন সেটা হচ্ছে ভোট লুটেরা। বিভিন্ন নির্বাচনে আমরা এর আগে দেখেছি যে মুর্শিদাবাদ বিশেষ করে রক্তাক্ত হয়ে গেছে, মানুষের প্রাণ গেছে, রক্তের হোলি খেলা চলেছে, এবং সেই জায়গা থেকে নির্বাচনগুলো হয়েছে। তাই এবারে নির্বাচন কমিশন প্রথম 2 দফায় যেরকম কোনো প্রাণ যায়নি, যেরকম কোনো রক্ত ঝরেনি, হ্যাঁ ছোটোখাটো কিছু অশান্তি হয়েছে, কিন্তু সার্বিকভাবে যে ভোটটা হয়েছে তাতে সাধারণ মানুষ খুশি। সেটা কি মুর্শিদাবাদে রাখতে পারবে? নাকি মুর্শিদাবাদের যে ঐতিহ্য রয়েছে যে বোমা বারুদের গন্ধের উপরেই ভোটটা হবে, সেইটাতেই ভোটটা হবে কালকে? যদি তাই হয়, কিন্তু দক্ষিণবঙ্গের বাকি আসনগুলোর জন্য বা অন্য যে দফাগুলো বাকি রয়েছে তা কিন্তু নির্বাচন কমিশন থেকে সাধারণ মানুষ সকলের শিরোপীড়ার কারণ হবে। আর যদি মুর্শিদাবাদকে কালকে রুখে দিতে পারে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, এবং মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারে, তাহলে একদিকে যেরকম বহু রাজনৈতিক হিসাব এদিক ওদিক হয়ে যেতে পারে, অন্যদিকে লালচুল কানেদুলরা কিন্তু ঘরে ঢুকে যাবে। আর সাধারণ মানুষ চাইছে সত্যি এই লালচুল কানেদুলরা ঘরে ঢুকে যাক, মানুষ তার নিজের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করুক, এবং তারপর যে জয়ী হবে সেই জয়ী হবে। তবে প্রথম 2 দফার শেষে বিজেপি যেরকম চৌড়া হাসি হেসেছিল, তৃতীয় দফার শেষে অন্তত সেই হাসিটাই তারা ধরে রাখতে পারবে? মুচকি হাসি একটু হলেও বেরোবে তৃণমূল কংগ্রেসের? নাকি তাদের যেগুলো একদম নির্দিষ্ট আসন ছিল, নিশ্চিতভাবে জিতবে ভাবছিল, সেই আসনেও বাড়া ভাতে ছাই দিয়ে দেবে এবারে কংগ্রেস আর বামফ্রন্টের জোট? যে কারণে খোদ তৃণমূল নেত্রী এইসব আসনের প্রচারে গিয়ে বাজপাখি টাজপাখি অনেক কিছু বলার চেষ্টা করেছেন। এত সময় দিতে হয়েছে এইসব আসনগুলোতে, তবুও দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু খুব একটা আটকানো যায়নি। তাই শেষ অবধি কী হবে তৃতীয় দফায়
সেদিকেই কিন্তু সকলেরই নজর থাকবে। যাই হোক না কেন, ফলাফল যেই জিতুক না কেন, একটাই জিনিস সকলেরই দাবি থাকবে, রক্তপাতহীন, বোমা বারুদের গন্ধহীন একটা নির্বাচন মুর্শিদাবাদ যেন অবশেষে দেখতে পারে, মালদা যেন অবশেষে দেখতে পারে। আপনাদের কি মনে হয় এই ৪ আসনে শেষ অবধি কী ফলাফল হতে চলেছে আগামীকাল? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে সেটা জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।